সুস্বাগতম প্রিয় ছাত্রছাত্রী। আজ নবদিগন্তের বাংলা ক্লাসে সপ্তম শ্রেণীর একটা বাংলা ক্লাস নিয়ে এলাম। আজ তোমাদের কামিনী রায়ের স্মৃতিচিহ্ন কবিতাটা খুব সুন্দর করে পড়াবো। আর তোমরা সবাই কিন্তু এই টেক্সট বইয়ের 70 পেজটা বের করবে। তার কারণ যখন আমি পড়াবো প্রত্যেকটা লাইন যদি তোমরা একটু ভালো করে দেখো তাহলে সব কিছু তোমাদের একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো শুরু করা যাক। কামিনী রায় স্মৃতিচিহ্ন কবিতাটি তার নির্মাল্য নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে কোন কাব্যগ্রন্থ বললাম? নির্মাল্য কাব্যগ্রন্থ। আরও একটা বিষয় এই কবিতাটার ক্ষেত্রে তোমাদের অন্তত মনে রাখতে হবে, স্মৃতিচিহ্ন কবিতাটি একটি সনেট, বাংলায় যাকে বলা হয় চতুর্দশ পদী কবিতা। তো তোমরা হয়তো এ বিষয়ে খুব একটা জানো না, তো একটু ভালো করে জেনে নেবে। এই সনেটগুলো না 14টা পংক্তি নিয়ে লেখা হয়। পংক্তি মানে লাইন। তোমরা গুনে দেখো 14টা লাইন আছে। আর একটা বিষয় হচ্ছে প্রত্যেকটা লাইনে 14টা করে অক্ষর থাকবে। গুনে দেখবে 14টা করে অক্ষর থাকবে। আরও একটা বিষয়, এই যে 14টা লাইনের প্রথম 8টা লাইনকে বলা হয় অষ্টক। 8 থেকে কি এসেছে? অষ্টক। আর শেষের 6টাকে বলা হয় কি? শতক, অর্থাৎ 6টা লাইন নিয়ে। তো এর গুরুত্ব অনেক গভীর আছে, সেটা তোমরা এখন ছোট, এত কিছু জানার দরকারও নেই। আমি পরে সময় হলে সব কিছু আস্তে আস্তে বলবো। তো সে যাই হোক, আমরা যে কবিতাটা পড়ব সেটা হচ্ছে স্মৃতিচিহ্ন। এই কবিতাটা কেন লেখা হয়েছে না, আমাদের এই পৃথিবীতে দেখবে যারা অর্থলোভী, ক্ষমতাবান, অত্যাচারী, এই ধরনের শাসক শ্রেণী, যারা বৈদেশিক শত্রু, যারা আমাদের এই দেশে বারবার এসেছেন, বারবার রাজ করেছেন, তারা নিজেদের নামকে ওই বড় বড় অট্টালিকা সৌধের মধ্য দিয়ে তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। কিন্তু সবসময় জানবে এই রকমভাবে মানুষের মন তো অধিকার করা যায় না। তাহলে নিজেকে বিখ্যাত হতে গেলে আগে নিজেকে ভালো হতে হবে। অর্থাৎ ইট কাঠ পাথরের মধ্যে নিজের নামটাকে খোদাই না করে যদি মানুষের মনের মধ্যে নিজের স্থানটা তৈরি করা যায় তাহলে দেখবে সে বিখ্যাত হয়েছে। তো একটা গান আছে, তোমরা নিশ্চয়ই শুনেছো যে কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, যদি হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। এটা একটা গান। তো সে যাই হোক, এখন আমরা পড়ব কি? স্মৃতিচিহ্ন কবিতা। তো এসো আমরা প্রত্যেকটা লাইন পড়ি, তার মাঝে মাঝে অনেক গল্প হবে। সবাই তো আছো। ওরা ভেবেছিল মনে আপনার নাম। তাহলে ওরা কারা? না, এই সমাজ জীবনের এক শ্রেণীর মানুষ, তাদেরকে কবি ওরা বলছেন। কামিনী রায় ওরা বলছেন। তারা কারা? ওরা কারা? অর্থলোভী, ক্ষমতাবান, অত্যাচারী শাসক শ্রেণী যারা, তাদেরকে কবি ওরা সম্বোধন করেছেন। তাহলে ওরা কি ভেবেছিল? বলছে ওরা ভেবেছিল মনে আপনার নাম। আপনার কথার অর্থ কি? নিজের। মনোহর, মনোহর মনকে হরণ করে যা, তাকে বলা হয় কি? মনোহর। হম্ম রূপে, হম্ম কথার অর্থ কি? অট্টালিকা বা বড় সৌধ, সেটাকে বলা হচ্ছে কি? হম্ম। আর হম্ম রূপে অর্থাৎ ওই সৌধ বা ওই অট্টালিকার মধ্যে বিশাল অক্ষরে, বড় বড় হরফে, বড় বড় অক্ষরে ইষ্টক প্রস্তরে রচি। ইষ্টক মানে কি? ইট। আর প্রস্তর মানে পাথর। রচি চিরদিন তরে রেখে যাবে। তাহলে ওদের মনের ইচ্ছা ছিল নিজেদের নামটা বড় বড় অট্টালিকার দেওয়ালে বড় বড় হরফে লিখে যাবে। কবি কি বলছেন? মূঢ় ওরা।
তাহলে মূঢ় কথার অর্থ কি? নির্বোধ বা যাদের বুদ্ধি টুদ্ধি নেই, বোকা, তাদেরকে বলা হয় কি? মূঢ়। তাহলে ওই ধরনের অর্থলোভী, ক্ষমতাবান, অত্যাচারী শাসক শ্রেণীকে কবি বলছেন ওরা মূঢ়, ওরা নির্বোধ, ওরা বুদ্ধিহীন, ব্যর্থ মনস্কাম। তাদের সেই মনের ইচ্ছা ব্যর্থ হবে, তাদের সেই মনের ইচ্ছা কখনোই পূর্ণ হবে না। কেন না বলছে, প্রস্তর খসিছে ভূমে প্রস্তরের পরে। যে সমস্ত অট্টালিকাগুলো ইট কাঠ পাথরে তৈরি করেছিল সেগুলো কালের নিয়মে আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে এবং কি একটার পর একটা খসে খসে পড়ছে। চারিদিকে ভগ্ন স্তূপ, চারিদিকে কি? ভগ্ন স্তূপ, ধ্বংসের স্তূপ। স্তূপ মানে ঢিবি, একের পর এক নষ্ট হয়ে যাচ্ছে, একের পর এক পড়ছে, সেখানে কি স্তূপ তৈরি হয়েছে। তাহাদের তলে লুপ্ত স্মৃতি, তাহাদের যে স্মৃতিগুলো ছিল সেগুলো সব কিছু কি লুপ্ত, ভ্যানিশ হয়ে যাচ্ছে। শুষ্ক তৃণ কাল নদী জলে ভেসে যায় নামগুলি। বলছে শুষ্ক তৃণ, তৃণ মানে কি? একটা ঘাস। আর শুষ্ক মানে কি? একেবারে সেখানে রস টস কিছু নেই। তাহলে সেটাকে যখন আমরা একটা নদীর জলে ফেলে দিই তাহলে সেটা কি হয়? ভেসে চলে যায়। তাই বলছে শুষ্ক তৃণ কাল নদী জলে। কাল মানে সময়, তাহলে সময়ের স্রোত জলে ভেসে যায় নামগুলি। কে বা রক্ষা করে? অর্থাৎ রক্ষা তো কেউ করবে না। তুমি মানুষের জন্যে যদি কিছু করো তাহলে মানুষ আগামী দিন তুমি চলে যাওয়ার পরেও তোমার জন্য কিছু করবে। আর তুমি যদি মানুষের জন্য কিছু না করো তাহলে মানুষ কেন তোমাকে তোমাকে রক্ষা করবে? রক্ষা তো করবে না। মানব হৃদয় ভূমি করি অধিকার, করেছে প্রতিষ্ঠা যারা দৃঢ় সিংহাসন। কিন্তু এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যাদের হয়তো অর্থ প্রতিপত্তি বিষয় আশয় কিছু ছিল না, কিন্তু তারা মানুষের জন্য কাজ করেছেন, মানুষের জন্য পরিশ্রম করেছেন। তারা কিন্তু কখনো আমাদের মন থেকে হারিয়ে যাবে না। কবি বলছেন তারা কিন্তু মানব হৃদয় ভূমি করি অধিকার, করেছে প্রতিষ্ঠা যারা দৃঢ় সিংহাসন। একটা শক্তপোক্ত সিংহাসন তৈরি করেছে কোথায়? না মানুষের হৃদয়ে। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন, কি বলতো? আপনারে লয়ে বিব্রত রহিতে আসি নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। অর্থাৎ আমরা যদি একে অপরের জন্য কিছু ভাবতে পারি, কিছু কাজ করতে পারি, তাহলে কি আমরা মানুষের মধ্যে বেঁচে থাকব। তাহলে কবি কি বলছেন এরপর? বলছে তাহলে মানব হৃদয় ভূমি অধিকার করেছে যারা, তারা প্রকৃত সিংহাসন পেয়েছে। তাদের সম্পর্কে কবি বলছেন দরিদ্র আছিল তারা, তাদের বিষয় আশয় ছিল না, তাদের টাকা কড়ি ছিল না, ছিল না সম্বল, অর্থাৎ তাদের কোনো সম্বল সঞ্চয় কিছু ছিল না প্রস্তরের এত বোঝা জড়ো করিবার। অর্থাৎ তাদের সেই সামর্থ্য ছিল না যে ইট বালি কাঠ প্রভৃতি দিয়ে একটা সৌধ, একটা অট্টালিকা নির্মাণ করবে। তাদের সেই সামর্থ্য ছিল না। তাদের রাজত্ব হ্যারো, দেখো, হ্যারো মানে কি? দেখো, তাদের রাজত্ব হ্যারো অক্ষুণ্ণ। যেমন অক্ষুণ্ণ মানে যা কোনো দিন ক্ষয়প্রাপ্ত হয় না, যা একেবারে ঠিকঠাক থাকে, সেটাকেই বলা হয় কি? অক্ষুণ্ণ। কাল স্রোতে, অর্থাৎ সময়ের স্রোত যতই সেখান থেকে প্রবাহিত হবে, ধৌত নাম নিত্য সমুজ্জ্বল, ততই তাদের নামগুলো আরো উজ্জ্বল হয়ে উঠবে। যেমন দেখো রবীন্দ্রনাথ, সে কি নিজে তোমার পাড়াতে একটা সৌধ নির্মাণ করে গিয়েছিল? যায়নি। স্বামী বিবেকানন্দ তোমার পাড়াতে গিয়ে কি একটা সৌধ নির্মাণ করে গিয়েছিল? তার মূর্তিটা কি নির্মাণ করে গিয়েছিল? যায়নি। অথচ আমরা দেখবে কলকাতা থেকে শুরু করে অনেক গ্রামে থেকে শুরু করে অনেক ক্লাবের সামনে, অনেক প্রতিষ্ঠানের সামনে দেখবে রবীন্দ্রনাথের একটা মূর্তি তৈরি করেছি। কারা করেছি? আমরা করেছি। অর্থাৎ সেখানে বিবেকানন্দ বা রবীন্দ্রনাথ বা নেতাজি সুভাষচন্দ্র, বিনয় বাদল দীনেশ কিংবা ক্ষুদিরাম, তারা তো নিজেদের মূর্তিটাকে প্রতিষ্ঠা করে যায়নি।
তারা প্রতিষ্ঠা করেছে কোথায়? মানব হৃদয় ভূমি করি অধিকার, অর্থাৎ মানুষের মনে তাদের সিংহাসনটা ঠিকঠাক তৈরি করেছে। সেই জন্যেই তো আমরা তাদেরকে সম্মান করি, সেই জন্যেই তো তাদেরকে আমরা ভগবানের আসনে পুজো করি। তো আশা করি কবিতাটা বোঝা গেল। তাহলে কি? তাহলে এই কবিতার মূল বিষয়বস্তু হলো নিজেকে নিয়ে ব্যস্ত থাকা নয়। যদি আমরা অপরের কারণে নিজেদেরকে উৎসর্গ করতে পারি বা অপরের কাজে যদি নিজেদের জীবনকে রাখতে পারি, তাহলে আগামী দিন আমরা যখন চলে যাব আমাদেরকে মনে রাখবে মানব সমাজ। তো এর পরবর্তী ক্লাসে আমরা এই স্মৃতিচিহ্ন কবিতার বিভিন্ন প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। যাদের ইচ্ছা হবে তারা খাতাতে নোটও করতে পারো, এবং যাদের এই কবিতার নোটসপত্র লাগবে তারা আমাকে মেসেঞ্জারে বা আমার নম্বরে যোগাযোগ করবে, তাহলে আমি ব্যবস্থা করব। যাই হোক, আজকের ক্লাসটা কেমন হলো সবাই নিশ্চয়ই শুনলে। আর কবিতাটা শুধু পড়লে হবে না, আরও ভালো করে বাড়িতে দেখবে, এবং যখন এই ভিডিওটা দেখবে তখন পাশে অবশ্যই কি করবে না, এই কবিতাটা, এই পেজটা অবশ্যই খুলে টেক্সটের পড়াটা রাখবে। ভালো থেকো, আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে নিশ্চয়ই দেখা হবে। আর একটা কথা বলি শেষে, যে এই পড়াগুলো শুনতে গেলে তাহলে আমার যে চ্যানেলটা আছে এই চ্যানেলটাকে তোমরা সবাই কি করবে, একটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং ওখানে বিভিন্ন কমেন্ট করতে পারো। আমি সময় পেলে অবশ্যই সেখানে কি করব, নিশ্চয়ই সেখানে উত্তর আমি দেব। ভালো থেকো।